ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন আয়োজিত একটি অনুষ্ঠানে এনজিকিউ মেডিসিনটি লঞ্চ হলো। এটা সাধারণত 100 এবং 200 দুইটা স্ট্রেংথে তারা নিয়ে এসেছে। এনজিকিউ একটি অ্যান্টিঅক্সিডেন্ট ড্রাগ। এটার বায়োলজিক্যাল ইফেক্ট হলো যে এটা এটিপি প্রোডাকশানে হেল্প করে এবং এটার অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি আছে। সাধারণত দেখা যাচ্ছে আমাদের শরীরের জন্য অক্সিডেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট দুটোর একটা কম্বিনেশন লাগে। যখন শরীরে অক্সিডেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই দুটোর মধ্যে ইমব্যালেন্স হয় তখনই সাধারণত দেখা গেছে বিভিন্ন ইফেক্টগুলো তৈরি হয়। আমি সাধারণত একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ হিসাবে আছি, ইবনে সিনাতে কাজ করছি। যেসব পেশেন্ট আমাদের কাছে দেখা যাচ্ছে বন্ধ্যাত্ব নিয়ে আসছে এবং যাদের অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছি না, সেই গ্রুপটাকে সাধারণত আমরা অনেক সময় বলে থাকি আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। সেসব ক্ষেত্রে এনজিকিউর কিছুটা ভূমিকা অবশ্যই রয়েছে, যদিও আমরা রুটিন ইউজের জন্য এনজিকিউকে সাজেস্ট করি না। তবে দেখা যাচ্ছে যে এনজিকিউর কনসেন্ট্রেশন বয়সের সাথে সাথে কমে। দেখা যাচ্ছে 20 বছর বয়সে এনজিকিউর কনসেন্ট্রেশন পিক লেভেলে থাকে এবং যত বয়স বাড়ার সাথে সাথে এনজিকিউর কনসেন্ট্রেশন কমে থাকে এবং দেখা যাচ্ছে 35-এর পরে এটা আরও ফল করে এবং যখন 40 ইয়ার্স হয়ে যায়, যেটা হচ্ছে অ্যাডভান্স ম্যাটার্নাল এজ, যখন ফার্টিলিটি ইস্যু তার জন্য বেশ প্রবলেমেটিক হয়ে যায়, এসব ক্ষেত্রে কিন্তু এনজিকিউর কনসেন্ট্রেশনটা অনেকখানি কমে যায়। তো আমরা বলতে পারি যে মেল এবং ফিমেল ইনফার্টিলিটি ক্ষেত্রে এনজিকিউর বিশেষ ভূমিকা রয়েছে এবং বিশেষ করে মেল ইনফার্টিলিটি যেসব ক্ষেত্রে অলিগোঅ্যাস্থেনোটেরাটোজ, অর্থাৎ হচ্ছে যখন একটা সিমেন প্যারামিটারের ভলিউম কমে যাচ্ছে, কনসেন্ট্রেশন কমে যাচ্ছে এবং তার যদি সিমেনের বা স্পার্মের মোটিলিটি কমে যাচ্ছে এবং তার মরফোলজিক্যালি নষ্ট হচ্ছে, সেসব ক্ষেত্রে আমরা এনজিকিউর দেওয়ার কথা সাজেস্ট করে থাকি। কারণ এনজিকিউ এমন একটি মেডিসিন যেটা কিনা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এটা লিপিড সলিউবল সেলের মধ্যে যেতে পারে এবং এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে এটিপির প্রোডাকশানে ওর বিশেষ ভূমিকা রয়েছে। সো যখন একটা স্পার্ম তার মোটিলিটি বাড়ায়, তার মোটিলিটি বাড়ার জন্য তার এটিপি খুবই দরকার। সো এটিপি বাড়ার জন্য এবং তার মোটিলিটি বাড়ার জন্য আমরা এনজিকিউ ব্যবহার করতে পারি এবং স্পার্মের মরফোলজি যখন নষ্ট হয় তার সাথে কিন্তু ডিএনএ ফ্র্যাগমেন্টেশনটা খুবই রিলেটেড। অতএব ডিএনএ ফ্র্যাগমেন্টেশনটা ইমপ্রুভ করার জন্য আমরা এনজিকিউ সাজেস্ট করতে পারি। ইভেন যেসব মায়ের বা যেসব মা আমাদের যেসব ইনফার্টাইল ওমেন আমাদের কাছে আসে এবং তাদের যদি এরকম হয় যে বয়সটা বেশি, যেহেতু এনজিকিউর কনসেন্ট্রেশন বয়সের সাথে সাথে কমে যায় এবং ইটস অ্যান্টিঅক্সিডেন্ট, সেক্ষেত্রে আমরা দেখা গেছে অ্যাডভান্স ম্যাটার্নাল এজে বা যেসব ক্ষেত্রে আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা এনজিকিউ ব্যবহার করতে পারি। কারণ এনজিকিউ যেহেতু মাইটোকন্ড্রিয়াল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে কাজ করে, অতএব এর ইনফার্টিলিটিতে বা ওভামে কনসেন্ট্রেশন ওভামে এর বিশেষ ভূমিকা রয়েছে। কারণ ওভাম ইজ এ রিচ সোর্স অফ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। ওভাম ইজ এ রিচ সোর্স অফ ডিএনএ এবং এখানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দেখা যাচ্ছে স্পার্মের চেয়েও অনেক বেশি থাকে। অতএব ওভাম ইজ এ রিচ সোর্স অফ এনার্জি। সো এবং যখন একটা এমব্রায়ো তৈরি হয়, এই এমব্রায়ো তৈরি হওয়ার জন্য যে প্রসেসগুলো লাগে, যেমন ক্যালসিয়াম অসিলেশন, দেন হচ্ছে এমব্রায়ো ফর্মেশন এবং একটা গুড এমব্রায়ো তৈরি করা, এবং এই সবগুলো প্রসেসে দেখা যাচ্ছে যে এটিপি খুবই প্রয়োজন। যখনই এটিপি কনসেন্ট্রেশন কমে যায় তখন দেখা গেছে যে মিওটিক ডিসজাংশন, যে আমাদের সেল ডিভিশনের যে প্রসেসে যে ডিসজাংশনগুলো হয়, সেই প্রবলেমগুলো খুব প্রম্পট হয়ে যায়। সো টু রিডিউস দ্য থিংস উই ক্যান ইউজ দ্য কোএনজাইম Q10 that is launched today as NGQ in male and female infertility, not in a routine use but in some situation when it is needed we can use the NGQ properly. So thank you all. But the recommended dose is 600 milligram, but in infertility clinic it can be used in 100 to 200. Most of the cases it is used about 200 to 600 regime, but the recommended dose is 600. It can be found in two form, in oxidized form and non-oxidized form. Usually the pharmacological contribution is from oxidized form, so we use the ubiquinone NGQ 100 or 200 for infertile women, not in routine case but in selected case.